সো হ্যালো এভরিওয়ান, এর আগে আমরা জ্যামিতিতে ত্রিভুজ করেছি, চতুর্ভুজ করেছি। এবার জ্যামিতিতে করতে হবে বৃত্ত। ফর্মুলাগুলো করতে হবে, যেগুলো পরীক্ষা আসে। অনেক ফর্মুলা আছে, সেগুলো না করলে হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করব। তো আগে বেসিক থেকে শুরু করি। বৃত্ত কি? বৃত্ত হলো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে ঘুরলে, ধরো এই দূরত্ব নিয়ে ঘুরছি, তো যে জ্যামিতিক চিত্র তৈরি হবে সেটাই হবে একটা বৃত্ত। ঠিক আছে? তো এটা ঠিকঠাক হলো না, তো আমি একটা পাশে আঁকছি। এই যে এটা একটা বৃত্ত। এটা এই যে বিন্দুকে কেন্দ্র করে ঘোরা হয় সেটাকে বলে বৃত্তের কেন্দ্র, বা যেটাকে ইংরেজিতে বলে সেন্টার। আর এই কেন্দ্র থেকে যে ফিক্সড দূরত্বে ঘোরা হয় সেটাকে বলা হয় ব্যাসার্ধ, বা ব্র্যাকেটে বলে, বা ইংরেজিতে বলে রেডিয়াস। ঠিক আছে? এবার বৃত্তের সম্পর্কে আরও কিছু জানতে হবে। ব্যাসার্ধটাকে আর স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এবার মনে করো এটা একটা বৃত্ত। এবার এই যে কেন্দ্রগামী সরলরেখা, যেটা পরিধির দুই প্রান্তকে যুক্ত করে, কেন্দ্রগামী সরলরেখা পরিধির উপর দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যেটা কেন্দ্রগামী যাবে, এটাকে বলে বৃত্তের ব্যাস, বা ইংরেজিতে বলে ডায়ামিটার। তাহলে দেখো ব্যাসটা কি? এই যে এখান থেকে এইটুকু তো ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকু যাওয়া হবে, এখান থেকে এইটুকু সেম হবে। তাহলে ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখান থেকে বলতে পারি যে ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ, বা 2r। ঠিক আছে? এবার এটা তো কেন্দ্রগামী। এবার ধরো পরিধির ওপর যে কোনো দুটো বিন্দু, এই দুই বিন্দুর সংযোগ রেখাংশ, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তো এইগুলোকে বলে, একটাকে বলে জ্যা বা কর্ড। তো দেখো এই যে যতগুলো জ্যা আছে তার মধ্যে ব্যাসটাই সব থেকে বৃহত্তম হবে। তাহলে ব্যাস হলো বৃহত্তম জ্যা। বোঝা গেল এটুকু? তাহলে ব্যাসটাই হলো বৃহত্তম জ্যা, এটুকু বোঝা গেল। এইবার দেখো, মনে করো একটা জ্যা বৃত্তকে দুটো অংশে ভাগ করেছে। তো দেখেই বোঝা যাচ্ছে এটা হলো ক্ষুদ্রতর অংশ, আর ওপরেরটা হলো বৃহত্তর অংশ। তো এই ক্ষুদ্রতর অংশটাকে বলা হয় মাইনর সেগমেন্ট, আর বৃহত্তর অংশটাকে বলা হয় কি? মেজর সেগমেন্ট। বোঝা গেল এটুকু? এবার দেখো, মনে করো বৃত্তের ব্যাসার্ধ হলো আর। তাহলে এই যে বাউন্ডারির কথা বলছিলাম, এই যে বাউন্ডারি, এটাকে বলা হয় পরিধি। তো পরিধি ইংরেজিতে নাম হলো পেরিমিটার। তো এই পরিধির সূত্র হলো 2πr, যেখানে পাই সমান কত? 22/7। আর এই বৃত্তের একটা ক্ষেত্রফল থাকবে, এরিয়া। তো ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার। এই দুটো জানতে হবে। ঠিক আছে? এইবার দেখো, তো মনে করো বৃত্তকলা। এবার আমরা বলবো বৃত্তকলা কি। তো বৃত্তকলা হলো বৃত্তের কেন্দ্রে একটা কোণ করে, মনে করো থিটা কোণ করে, এই যে অংশটুকু বৃত্তের কেটে নেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় একটা বৃত্তকলা, বা ইংরেজিতে বলে সেক্টর। বোঝা গেল? তাহলে এই যদি থিটা কোণের একটা বৃত্তকলা হয়, তাহলে এইটুকু বৃত্তকলার একটা পরিধি আর একটা ক্ষেত্রফল থাকবে। তো এর ক্ষেত্রফল কী হবে? দেখো, পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে 360 ডিগ্রির জন্য কত? পাই আর স্কোয়ার। যেহেতু পুরো বৃত্তের কেন্দ্রে কি একটা কেন্দ্র, মানে এইখানে পুরো কোণটা হবে কত? 360 ডিগ্রি। তাহলে একের জন্য কত হবে?
পাই আর স্কোয়ার বাই 360। তাহলে এখানে থিটার জন্য কত হবে, পাই আর স্কোয়ার বাই 360 ইন্টু থিটা, মানে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার এর যে যদি বলে এর পরিধি বের করো, তাহলে এর পরিধি কত হবে? তো পরিধিতে দেখো এইটুকু অংশ কত, বৃত্তের ব্যাসার্ধ আর, এইটুকু অংশ কত, বৃত্তের ব্যাসার্ধ আর, বাস এইটুকু বের করলেই হয়ে যাবে। তো একই ফর্মুলার যে 360 ডিগ্রির জন্য কত, পুরো বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে একের জন্য কত 2 পাই আর বাই 360, তাহলে থিটার জন্য কত 2 পাই আর ইন্টু থিটা বাই 360। তাহলে এইটুকু 2 পাই আর ইন্টু থিটা বাই 360 হলো। তাহলে পুরো এই যে বৃত্তকলার এর তাহলে পরিধি কত হবে, এর পরিধি হবে দেখো আর প্লাস 2 পাই আর ইন্টু থিটা বাই 360, মানে 2r প্লাস 2 পাই আর ইন্টু থিটা বাই 360। তো এর থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, বোঝা গেল? বৃত্তকলা বা সেক্টর, এর থেকে এনটিপিসি, এসএসসি সব কিছুতে কোশ্চেন আসে, বোঝা গেল এটুকু? থিওরিম সার্কেল থেকে যেসবগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেইগুলোই আমরা এক একটা করে জানব। তো প্রথমেই হচ্ছে, ধরো এটা একটা বৃত্ত, এবি হলো তার জ্যা, কি এবি হলো জ্যা, এবি জ্যা, আর ও হলো কেন্দ্র, আর এই যে ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি, এই উল্টোটিটা হলো লম্ব চিহ্ন, লম্ব, ওডি লম্ব এবি, ও এ আর ও বি যুক্ত করা হলো। যদি এরকম হয় তাহলে এখান থেকে বলতে পারবো যে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এওডি আর ত্রিভুজ বিওডি, এই দুটো ত্রিভুজ সর্বসম, আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এডি ইকুয়াল টু ডিবি হবে, এডি ইকুয়াল টু ডিবি হবে। এর অর্থ কি, ডিটা হলো এবি এর মধ্যবিন্দু, ডিটা হলো এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে? এটা উল্টোভাবেও সত্য, যদি কোথাও এরকম বলে থাকে যে এবি হলো জ্যা আর ও কেন্দ্র, আর এখানে ধরো বলে দিয়েছে ওডি ফার্স্টে লম্বটা বলেনি, বলে দিয়েছে ডি এবি এর মধ্যবিন্দু, ডি এবি এর মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা রিভার্সটা বলতে পারবো যে ওডি এবি, ওডি লম্ব এবি হবে, বুঝা গেল? যদি লম্ব বলে দেওয়া থাকে তাহলে মধ্যবিন্দু হবে, আর মধ্যবিন্দু বলে দেওয়া থাকলে লম্ব হবে, বোঝা গেল এটা? তো এবার দেখো নেক্সট, মনে করো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, দুটো জ্যা, একটা হলো এবি আর একটা হলো সিডি। আরও এখানে বলে দিয়েছে যে এবি আর সিডি এর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান মানে সমান দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এই যে ও থেকে এবি এর ওপর লম্ব ও ই, আর ও থেকে সিডি এর ওপর লম্ব ধরো ও এফ টানা হলো, লম্ব মানে কি দূরত্ব। অ্যাকচুয়ালি এটা হয় যদি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা হয় তাহলে কি হবে, এরা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, দূরবর্তী। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি ও ই এটা সমান কি হবে ও এফ, মানে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বোঝা গেল এটা? এবার দেখো নেক্সট, এটা একটা বৃত্ত যার কেন্দ্র হলো ও, তাহলে এই যে ই ও বি এই কোণটা কি হবে, কেন্দ্র কোণ মানে কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। আর মনে করো পরিধির ওপর যে কোনো একটা বিন্দু, মনে করো সি, তাহলে অ্যাঙ্গেল এ সি বি এটা হলো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো কি হয়, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, মানে থিটা হলে এটা হবে কত 2 থিটা, ঠিক আছে?
আবার একই চাপের, যেমন এখানে এসিবি মনে করো চাপ ছিল, বৃত্তচাপ এসিবি, তো মনে করো একই চাপের বৃত্তাংশস্থ কোণ, দুটো বৃত্তাংশস্থ কোণ এই দুটো সমান হবে, ঠিক আছে? তাহলে এটা থিটা হলে এটাও থিটা, আবার এটা থিটা আলফা হলে এটাও আলফা। বোঝা গেল? এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম। দেখো এখানে মনে করো এটা একটা বৃত্ত আর এটা একটা জ্যা, ঠিক আছে? এবার মনে করো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? এবার দেখো এই জ্যাটা বৃত্তকে দুটো ভাগ ভাগ করেছে, এই একটা অংশ, এই একটা অংশ। এবার যদি এই অংশে কোনো একটা বিন্দু নাও, মনে করো এটা এ, বি, এটা মনে করো সি, তাহলে এই অংশে বৃত্তের যে কোণ তৈরি হচ্ছে এটা হবে থিটা। আর যদি এরকম হয়, এটা মনে করো থিটা, আর এই যে সেম অংশে এই যে কোণটা হবে এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। বুঝা গেল? তখন অর্থ কি হলো, যে এই যে জ্যাটা মানে যে দুটো অংশে ভাগ করছে অল্টারনেট সেগমেন্ট, মানে অন্য অংশের কোণটা হবে থিটা, আর সেম সেগমেন্ট মানে একই অংশে কোণটা হবে 180 মাইনাস থিটা। তারপরে আরও দেখো, মনে করো এটা একটা বৃত্ত এ বি আর সিডি, এরা পরস্পর পি পয়েন্টে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এপি ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপের আরও দেখো কিছু। এবার মনে করো বহিস্থ বিন্দু পি থেকে এটা জয়েন করা হয়েছে, আর এখানে এটা জয়েন করা হয়েছে, এটা পি এ বি আর পি সি ডি। তাহলে এখান থেকে বলতে পারবো পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। বুঝে গেল? এই সেম টাইপের আর একটা আছে, মনে করো এরকম, এটা হলো পি, এটা টি। পিটি হলো স্পর্শক, স্পর্শক মানে একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ করে যাবে, ট্যানজেন্ট বলে। আর এটা মনে করো এ বি। তাহলে এখান থেকে বলতে পারবো পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পি টি স্কোয়ার। নেক্সট দেখো, এটা মনে করো পি এ বি আর পি সি টি, আর কেন্দ্র মনে করো ও। এবার এই অ্যাঙ্গেলটা মনে করো এক্স, এই অ্যাঙ্গেলটা মনে করো ওয়াই, আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে এখান থেকে বলতে পারবো থিটা সমান এ পি সি, এটা সমান হাফ অফ ওয়াই মাইনাস এক্স। এটা মনে রাখবে। এবার দেখো আমরা বৃত্তের স্পর্শক সম্পর্কে পড়ব। স্পর্শক, যাকে ইংরেজিতে বলে ট্যানজেন্ট। তো স্পর্শক কাকে বলে, যে এটা মনে করো একটা বৃত্ত, এইবার এই বৃত্তকে টাচ করে, একটা পয়েন্টে টাচ করে যদি একটা সরলরেখা যায় তখন এটাকেই বলা হবে, আর এই যে বিন্দুটা এটাকে বলে স্পর্শ বিন্দু, ঠিক আছে? এবার দুটো বৃত্তের কতগুলো করে কি স্পর্শক থাকতে পারে। এবার প্রথমে দুটো বৃত্তের একটি সাধারণ স্পর্শক কখন থাকবে, একটি সাধারণ স্পর্শক, কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক কখন থাকবে, যখন ডি সমান আর ওয়ান মাইনাস আর টু হবে। ডি বলতে কি বোঝাচ্ছে, মনে করো এরকম দুটো বৃত্ত আঁকা হয়েছে, একটার ব্যাসার্ধ আর ওয়ান আর একটার ব্যাসার্ধ আর টু। তাহলে আর ওয়ান আর টু কি হলো,
বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ, আর ডি হলো কেন্দ্রের মধ্যে দূরত্ব। ডি হলো কেন্দ্রের মধ্যে দূরত্ব, দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব। তো একটি সাধারণ স্পর্শক থাকার সূত্র হচ্ছে ডি সমান R1 মাইনাস R2। এবার দুটি সাধারণ স্পর্শক থাকার সূত্র, দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত কি হবে? শর্ত হবে এই ডিটা R1 মাইনাস R2 মড এর থেকে বড় হবে, আর মড R1 প্লাস R2 থেকে ছোট হবে। মড মানে পজিটিভ মান। দুটি সাধারণ স্পর্শক গেল। এবার হলো তিনটি সাধারণ স্পর্শক। তিনটি সাধারণ স্পর্শক থাকার শর্ত কি? হবে R1 প্লাস R2। এবার হলো চারটি সাধারণ স্পর্শক থাকার শর্ত ডি গ্রেটার দেন হবে R1 প্লাস R2। আর কোনো সাধারণ স্পর্শক থাকবে না কখন? কোনো সাধারণ স্পর্শক থাকবে না কখন? যখন ডি এর মান লেস দেন R1 মাইনাস R2। তাহলে যদি পুরোটা কনক্লুড করি, তাহলে দেখো ডি এর একটা প্যাটার্ন পেয়ে যাবে। ডি এর মান যদি R1 মাইনাস R2 এর থেকে ছোট হয় তাহলে স্পর্শকের সংখ্যা 0, আর ডি এর মান যদি R1 এর সঙ্গে সমান হয় তাহলে স্পর্শকের সংখ্যা 1। ডি এর মান যদি মড R1 মাইনাস R2 এর থেকে বড় হয় আর মড R1 প্লাস R2 এর থেকে ছোট হয় তখন স্পর্শকের সংখ্যা 2। আর ডি এর মান যদি R1 প্লাস R2 সঙ্গে সমান হয় তাহলে 3, আর ডি এর মান যদি R1 প্লাস R2 থেকে বড় হয় তাহলে 4। এটা হলো প্যাটার্ন। তো প্রথমে দেখো R1 মাইনাস R2 থেকে শুরু হচ্ছে, এর থেকে ছোট হলে একটাও স্পর্শক না। R1 মাইনাস R2 সঙ্গে সমান হলে একটা স্পর্শক। আর যদি R1 R2 থেকে বড় হয় কিন্তু R1 প্লাস R2, এখানে আবার R1 প্লাস R2 চলে আসলো, এর থেকে ছোট হয় তখন দুটো। আর যদি R1 প্লাস R2 সঙ্গে সমান হয় তখন 3টে, আর R1 প্লাস R2 থেকে বড় হলে 4টে। তো এটা হলো দুটি বৃত্তের স্পর্শক থাকার বিভিন্ন শর্ত। এটা মনে রাখবে, এখান থেকে অনেক কোশ্চেন হয়। এবার শোনো, সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। তো প্রথমে আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইংরেজিতে বলে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তো দেখো সরল সাধারণ স্পর্শক কি, মনে করো এই একটা বৃত্ত আর একটা বৃত্ত এই, তো এটা কেন্দ্র। তো সরল সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা দুটো বৃত্তকেই, সাধারণ স্পর্শক মানে কি একটা স্পর্শক দুটো বৃত্তকেই স্পর্শ করবে, আর সরল মানে বৃত্তের একই পাশে হবে। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক। এবার দেখো মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ R1 R2, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা সেই আগের মতোই ডি ধরে নেব। 2 থেকে একটা টেনে নেওয়া হলো যেটা R1কে একটা পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে, এটা ডি এর সমান্তরাল। তাহলে এটা ডি হলে এটাও ডি হবে। আর আমরা কি জানি যে এই যে একটা বৃত্তের, এটা মনে রাখবে যে এটা মনে করো স্পর্শক, তো এই কেন্দ্রগামী যে ব্যাসার্ধ সেটা স্পর্শকের উপর লম্ব হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে কি বললাম যে একটা বৃত্তের স্পর্শ বিন্দুতে কেন্দ্রগামী ব্যাসার্ধ কি হয়, লম্ব হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা 90 হবে।
বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা 90 হবে। কত হবে? এই পুরোটুকু তো R1 আর এইটুকু R2, মানে কি এইটুকু R2 হবে, তাহলে এই লেন্থটা হবে R1 মাইনাস R2। তাহলে এইবার দেখো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, যার অতিভুজ দেওয়া আছে। তাহলে আমাদের এইটুকু বের করতে হবে, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এখানে এ বি যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ডিসিটি দ্বারা প্রকাশ করলাম, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এ বি সমান কি হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কি হবে? মাইনাস লম্বতার স্কোয়ার, এটাই হবে। বোঝা গেল? তাহলে এটা মনে রাখবে যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি? রুট ওভার কেন্দ্রের দূরত্ব তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল তার স্কোয়ার। বোঝা গেল? এবার মনে করো বৃত্ত দুটো স্পর্শ করেছে, একে অপরকে স্পর্শ করেছে বৃত্ত দুটো। তো মনে করো এই একটা বৃত্ত, এরা পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কী হবে? এবার দেখো মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ R1, এই বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে দেখো এখানে ডি এর মানটা কি হয়ে যাচ্ছে? R1 প্লাস R2 হচ্ছে না কেন্দ্রদের মধ্যে দূরত্ব? তাহলে এটুকু R1 হবে আর এটুকু R2 হবে। তাহলে এবার ওখানে মান বসিয়ে দাও, ডিসিটি সমান কি হবে? রুট ওভার ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার। তাহলে ডি এর মান কত? R1 প্লাস R2 তার স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার। এবার এটা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কী হবে? 4ab হবে, 2 হবে, আর রুটের ভিতরে R1 মাইনাস R2। এটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যখন বৃত্ত দুটো একে অপরকে পাশাপাশি স্পর্শ করবে। বোঝা গেল? এইবার দেখো তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক, যাকে ইংরেজিতে বলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, এর দৈর্ঘ্য কি হবে দেখো। তো আগে জেনে নাও তির্যক সাধারণ স্পর্শক কি। মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, একটার ব্যাসার্ধ R1, একটার ব্যাসার্ধ R2। তো তির্যক সাধারণ স্পর্শক মানে স্পর্শকটা হবে, দুটোর তো কমন হবেই, কিন্তু বৃত্ত দুটো এই স্পর্শকের দুপাশে অবস্থিত হবে, মানে একটা এই পাশে একটা এই পাশে। আগেরটা যেমন একই পাশে হচ্ছিল সেটা না। তো এটা মনে করো এর কেন্দ্র, এটা এ বিতে ছেদ করছে, আর এটা মনে করো এর কেন্দ্র। তাহলে কেন্দ্রদ্বয় যুক্ত করলাম, এটুকু লেন্থ ডি হবে। এটা মনে করো R1 আর এই ব্যাসার্ধটা মনে করো R2। বোঝা গেল এটুকু? এটাই স্পর্শকের দৈর্ঘ্য হবে। এইবার দেখো তাহলে এটা হলো ডি, এটা হয়ে গেল R2। এবার এটার সমান এটা হবে, এটা হয়ে যাবে R1। তাহলে এই টোটালটুকু হয়ে যাবে কি? R1 প্লাস R2। আর এটা হলো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এবার দেখো এইখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যায় 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে টিসিটি কী হবে? রুট ওভার এই যে ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার। এটা হলো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সরল সাধারণ কী ছিল? রুট ওভার ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কোয়ার। আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি? রুট ওভার ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটোই ইম্পর্টেন্ট। এবার ধরো এখানেও যদি দুটো বৃত্ত পাশাপাশি স্পর্শ করে, তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তো দেখো, তো দুটো দেখো পাশাপাশি যদি স্পর্শ করে, কোনো তির্যক সাধারণ স্পর্শক হবেই না। তার মানে এখানে তির্যক সাধারণ স্পর্শকে যদি না হয় তার দৈর্ঘ্যও 0 হবে। এবার দেখো সূত্রের সাহায্যে প্রমাণ করে দিচ্ছি। তাহলে এখানে ডি সমান কত হচ্ছে? R1 প্লাস R2। এবার ওখানে মান বসিয়ে দাও। রুট ওভার কী ছিল? ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার স্কোয়ার ছিল। এইবার ডি এর জায়গায় মান বসিয়ে দাও, R1 প্লাস R2 তার স্কোয়ার মাইনাস
r1 প্লাস r2 তার স্কোয়ার। তাহলে এটা কেটে কুটে কী হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, 0। এবার দেখো কিছু উপপাদ্য বা থিওরিম পড়তে হবে। তো দেখো, মনে করো এটা একটা বৃত্ত, আর পি একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর দুটো স্পর্শক টানা হয়েছে। পি বিন্দু থেকে এ আর বি পয়েন্টে স্পর্শক টানা হয়েছে, আর ওটা মনে করো কেন্দ্র, ওটা হলো কেন্দ্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা থিটা হলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা মনে রাখবে, ঠিক আছে? যেগুলো বলছি এগুলো সব নোট করে রাখো আর বারবার রিভাইজ করবে, তাহলে দেখবে জ্যামিতির অঙ্ক খুব সহজ হবে, বিশেষ করে বৃত্তের অঙ্ক। এবার দেখো নেক্সট, মনে করো দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, আর এটা হলো তাদের সরল সাধারণ স্পর্শক পি, আর ধরো এখানে আর পয়েন্টে এটা একটা স্পর্শক, এটাও একটা সাধারণ স্পর্শক। এই পয়েন্টটা মনে করো এম, আর এই যে স্পর্শবিন্দু এটা মনে করো কিউ। তাহলে এখান থেকে যে পি কিউ আর এই অ্যাঙ্গেল পি কিউ আর এটা সমান 90 ডিগ্রি। এটা পরীক্ষায় অনেকবার এসছে, ঠিক আছে? এবার মনে করো এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র C2, আর এর ব্যাসার্ধ হলো R1 আর এর ব্যাসার্ধ হলো R2। তাহলে এখান থেকে বলতে পারি যে সরল সাধারণ স্পর্শক PR এটা কি হবে, 2 ইন্টু রুট ওভার R1 ইন্টু R2। একটু আগে দেখলাম যে সরল সাধারণ স্পর্শকে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শকের দৈর্ঘ্য হয় 2 রুট ওভার ব্যাসার্ধের গুণফল। এবার দেখো, তাহলে এই যে এম বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের ওপর দুটো স্পর্শক টানা হলে সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখান থেকে আর একটা কি জানলে উপপাদ্য, যে মনে করো একটা বৃত্ত বহিস্থ একটা বিন্দু থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, মনে করো পি পয়েন্ট থেকে এ আর বি পয়েন্টে স্পর্শক টানা হয়েছে। তাহলে এখান থেকে বলতে পারবো পি এ সমান পিবি, মানে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর যে দুটি স্পর্শক টানা হয় তাদের দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এম বিন্দু থেকে এই যে বৃত্তের ওপর পি আর কিউতে স্পর্শক টানা হয়েছে, তাহলে বলতে পারবো এম পি সমান এম কিউ। আবার দেখো এই এম পয়েন্ট থেকে C2 বৃত্তের ওপর দুটো স্পর্শক টানা হয়েছে এম কিউ আর এম আর, তাহলে এখানে এম কিউ সমান এম আর হবে। তাহলে এই দুটো কম্বাইন করে এখন বলতে পারি যে এম পি সমান এম কিউ সমান কী হবে, এম আর হবে। আর এইগুলো দেখো এমটা কি পি আর এর মধ্যবিন্দু হয়ে যাবে, এটা তো লম্ব সমাধিখণ্ডক হয়ে যাবে এই যে স্পর্শকটার উপরে। তাহলে এই প্রত্যেকের দৈর্ঘ্য কি হবে, পি আর এর অর্ধেক, হাফ পি আর। এবার এই পি আরটা কত, 2 রুট R1 R2, আর এই হাফ 2 কেটে কি হবে, রুট ওভার R1 R2। বোঝা গেল কথা? এবার দেখো নেক্সট মনে করো যে চিত্রটাকে আঁকি, এর মধ্যে এরকম তিনটে বৃত্ত আছে যারা পরস্পরকে স্পর্শ করে এবং এভাবে যাচ্ছে, ঠিক আছে? মনে করো এইভাবে হচ্ছে। এর ব্যাসার্ধ মনে করো R1, এর ব্যাসার্ধ মনে করো R2, আর এর ব্যাসার্ধ মনে করো R3, আর এই কেন্দ্র দুটো এই পয়েন্টের সাথে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন হয় যে এই R1 R2 আর R3 এর মধ্যে সম্পর্ক কী হয়। এখানে হয় R2 সমান রুট R1 R3, বা R2 তার স্কোয়ার সমান R1 মাইনাস R1 ইন্টু R3। এর অর্থ হলো R1 R2 R3 কি গুণোত্তর প্রকৃতিতে আছে, মানে মাঝখানেরটার বর্গ যদি প্রান্তদ্বয়ের গুণফলের সমান হয় তাহলে গুণোত্তর প্রকৃতিতে থাকে, গুণোত্তর প্রকৃতিতে আছে। বুঝে গেল?
আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কী হবে, এই যে দুটো বৃত্তের সর্বসাধারণ স্পর্শক যারা বহিস্থভাবে স্পর্শ করেছে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কী হবে, 2√r2r3। বোঝা গেল? এবার দেখো নেক্সট, মনে করো দুটো বৃত্ত পরস্পরকে এরকম ছেদ করেছে, এখানে এদের একটা সরল সাধারণ স্পর্শক আছে, মনে করো পি, এই পয়েন্টটা পি আর এই পয়েন্টটা কিউ, আর এই যে পয়েন্টটা এটা হলো এ, পি এ কিউ এ যুক্ত করা হয়েছে, আর এই পয়েন্টটা মনে করো বি, পিবি কিউবি যুক্ত করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা বলতে পারবো যে পি এ কিউ প্লাস পিবি কিউ, এই দুটোর যোগফল সমান হবে 180 ডিগ্রি। বোঝা গেল? দেখো নেক্সট হলো, ধরো এরকম দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এ আর বি পয়েন্টে, ঠিক আছে? এখানে একটা সরল সাধারণ স্পর্শক আছে, এখানে একটা সরল সাধারণ স্পর্শক আছে, আর এই বরাবর একটা সরল রেখা গিয়েছে, সেটা মনে করো এক্স আর ওয়াই, আর এই যে পয়েন্টটা পি, এই পয়েন্টটা এই স্পর্শবিন্দু কিউ। তাহলে এখান থেকে বলতে পারবো যে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এগুলো কোথায় কোন অঙ্ক চলে আসবে কেউ জানে না, ঠিক আছে? ওই জন্য এগুলো জানা থাকলে পরীক্ষায় একদম ডাইরেক্ট অঙ্ক করে দিতে পারবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে এগুলো বের করা খুবই কঠিন। ওই জন্য এগুলো বারবার রিভিশনের মধ্যে রাখবে, মনে থাকবে। নেক্সট দেখো বলছে, যদি কোনো জ্যা এর দৈর্ঘ্য, জ্যা মানে কর্ড, জ্যা এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই জ্যা একটি সমবাহু ত্রিভুজ তৈরি করে। সমবাহু ত্রিভুজ তৈরি করে কোথায়? বৃত্তের কেন্দ্রে। তো দেখো ছবি এঁকে বোঝাই। এটা মনে করো একটা বৃত্ত, আর এটা মনে করো যার দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা কেন্দ্র ও। তাহলে এটা মনে করো এ বি জ্যা, তাহলে এই যে ও এ যদি যুক্ত করি এটাও তো ব্যাসার্ধ হবে, এটাও সমান আর হবে। ও বি যদি যুক্ত করি এটাও ব্যাসার্ধ হবে, এই যে পরিধি থেকে কেন্দ্র দূরত্ব আর। তাহলে দেখো এই যে ও এ বি, এই জ্যাটা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করলো তার তিনটে বাহুই সমান। তার মানে কি ত্রিভুজ ও এ বি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। বুঝা গেল? এবার দেখো নেক্সট, তো মনে করো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র ও, বহিস্থ বিন্দু পি থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, এটা হলো এ, এটা হলো বি। এবার ও এর সাথে বি যুক্ত করা হয়েছে, ও এর সাথে এ যুক্ত করা হয়েছে, তাহলে এরা কি হবে? লম্ব হবে। এবার মনে করো পিও যুক্ত করে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে যে দুটো ত্রিভুজ হলো ও পি এ আর একটা ত্রিভুজ ও পিবি, এই দুটো পরস্পরের সর্বসম হবে। কারণ দেখো একটা কোণ তো 90 হয়ে যাচ্ছে, 90, আর এই ও এ সমান ও বি ব্যাসার্ধ আর ওপি সাধারণ বাহু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল এপিও সমান অ্যাঙ্গেল বিপিও। আরও কি বলা যায় যে এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল এওপি সমান অ্যাঙ্গেল বিওপি। এটা জেনে রাখো, এর থেকে কোশ্চেন হতে পারে। এবার ধরো এবি লম্ব টানা হয়েছে ওপি এর ওপর,
যদি লম্বটা না হয়, তাহলে এই পয়েন্টটা যদি কিউ হয়, তাহলে এই কিউটা হবে এ বি এর মধ্যবিন্দু, কিউটা হবে এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, মানে এটা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এই যে এ বিটা এই ওপি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এবার দেখো এরপরে খুব একটা ইম্পর্টেন্ট থিওরিম, তো মনে করো এটা একটা বৃত্ত, কেন্দ্রীয় বৃত্ত, আর বহিস্থ বিন্দু পি থেকে পি এ আর পিবি স্পর্শক টানা হয়েছে, আর এটাও একটা স্পর্শক টানা হয়েছে যেটা এপি কে কিউ আর বিপি কে আর পয়েন্টে ছেদ করেছে। আর এই যে পয়েন্টটা এটা হলো এম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমাটা বের করব। পি কিউ আর এর পরিসীমা, তো দেখো পি কিউ আর এর পরিসীমা সমান কি হয়? পরিসীমা মানে কি? একটা ত্রিভুজের পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, পি আর প্লাস পি কিউ প্লাস কিউ আর। এবার দেখো পি আর প্লাস পি কিউ থাকলো, আর এই কিউ আরটাকে ভেঙে কিউ এম আর এম আর লিখতে পারি, কিউ এম প্লাস এম আর লিখতে পারি। তো এটা পি আর প্লাস পি কিউ থাকলো, আর কিউ এম সমান কি হবে? কিউ কিউ এ হবে, যেহেতু বহিস্থ বিন্দু কিউ থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, কিউ এন সমান কিউ এ। আর এম আর সমান কি বলতে পারি? বি আর বলতে পারি, যেহেতু আর পয়েন্ট থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, বি আর। বোঝা গেল এটুকু? এবার দেখো এখান থেকে কি করা যায়, এই পি কিউ এর সঙ্গে নিচ্ছি কিউ এ, পি কিউ এর সঙ্গে নিচ্ছি কিউ এ, আর পি আর এর সঙ্গে নিচ্ছি বি আর। এখান থেকে ভাঙিয়ে লিখলাম, তাহলে এটা সমান এখন লেখা যায় পি এ, আর এটা সমান লেখা যায় কত? পিবি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে পি এ প্লাস পিবি এটাই সমান ত্রিভুজটির পরিসীমা। কোন ত্রিভুজটা ছিল? ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা, ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা। বোঝা গেল? পি এ প্লাস পিবি ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা। এবার দেখো এই যে পি এ সমান তো পিবি হবে, কারণ দুটো স্পর্শক বহিস্থ বিন্দু থেকে, এই দুটো সমান হবে। তাহলে এই দুটো যদি সমান হয়, এই দুটো কি বলতে পারবো? ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমার অর্ধেক, মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হবে এটা। বোঝা গেল? তো এই যে দুটো ডিডাকশন করলাম, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আর দুটো একটা আছে, সেগুলো করে দিই। যেমন ধরো যদি একটা ত্রিভুজের উপরে ভিতরে যদি একটা বৃত্ত হয়, এটা মনে করো এ বি সি ত্রিভুজ। এবার ধরো এটা হলো ডি ই এফ, ডি ই এফ। এবার এইটুকু মনে করো এক্স, এইটুকু এক্স হলে এটুকু এক্স হবে। আবার এখান থেকে এইটুকু মনে করো ওয়াই, তাহলে এটুকু ওয়াই হবে। এটুকু জেড হলে এটুকু জেড হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজের পরিসীমা কি হবে। দেখো পরিসীমা সমান কি হবে? এদিকে এক্স প্লাস ওয়াই, এদিকে এক্স প্লাস জেড, এদিকে ওয়াই প্লাস জেড, মানে দুটো এক্স দুটো ওয়াই আর দুটো জেড আসছে। তাহলে এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হাফ ইন্টু পরিসীমা, মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। বোঝা গেল? এবার দেখো নেক্সট, এটা মনে করো ত্রিভুজ এ বি সি। এবার এর ভিতরে মনে করো একটা বৃত্ত আছে,
বৃত্ত আছে, সেটা ত্রিভুজকে DEF পয়েন্টে স্পর্শ করেছে। তাহলে এখান থেকে বলতে পারি এবি প্লাস সিডি ইকুয়াল টু AC প্লাস বিডি। গেল AB প্লাস সিডি ইকুয়াল টু AC প্লাস বিডি। এবার দেখো লাস্ট আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা বৃত্ত, এবার বৃত্তকে স্পর্শ করে চারপাশে একটা চতুর্ভুজ আছে। মনে করো ABCD চতুর্ভুজ, আর এই স্পর্শ বিন্দুগুলো PQRS। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট একটা বলতে পারি যে AB প্লাস সিডি ইকুয়াল টু BC প্লাস AD। এটা মাথায় রাখবে, এই দিয়ে প্রচুর কোশ্চেন হবে, রেল SSC প্রচুর কোশ্চেন হয়। এই যে বিপরীত বাহুর যোগফল AB প্লাস সিডি ইকুয়াল টু BC প্লাস AD। বাস বৃত্তের এই সূত্রগুলো জানলেই হবে। আর আমি যখন কোশ্চেন সলভ করাবো তখন আরও যেসব খোঁজকাজগুলো আছে কোশ্চেনের মাধ্যমে অনেক কিছু শেখানো হয়, ঠিক আছে? তো এই কোশ্চেন সলভ করার জন্য গুগল মিটে আমি অনলাইনে পড়াই। কেউ যদি জয়েন হতে চাও তো সেখানে জয়েন হতে পারো। তাহলে আমাকে এই নম্বরে মেসেজ করবে 8250655362। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো।